সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল-আকসা প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত এসএফ টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সময়ের স্বাস্থ্য কথনে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার আব্দুল্লাল মামুন। আপনারা জানেন, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। প্রত্যেক অনুষ্ঠানেই আমার সাথে একজন বিশেষ অতিথি থাকেন। আজকেও আমাদের সাথে একজন অতিথি আছেন। আমাদের আজকের অতিথি ওষুধ প্রযুক্তি বিজ্ঞানী ডাক্তার মাসুদ পারভেজ। আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ। দর্শক মণ্ডলী, আমরা সুস্থ শরীর এবং সুস্থ মনের আশা করি। সুস্থ শরীর এবং সুস্থ মনের জন্য ওষুধের প্রয়োজনীয়তা অপরিসীম। আমাদের আজকের অতিথি একজন ওষুধ বিজ্ঞানী। আমরা ওষুধের বিভিন্ন বিষয় নিয়ে আমরা তার সাথে আজকে কথা বলবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ডাক্তার মাসুদ পারভেজ, আমরা জানি যে আপনি দেশের বাইরে থাকেন, কিন্তু আপনার পড়াশোনা জীবন আমাদের বাংলাদেশেই। আপনি আপনার পড়াশোনা জীবন সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। ধন্যবাদ ডক্টর মামুন। প্রথমত আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই সুন্দর একটি অনুষ্ঠান যেখানে স্বাস্থ্য, ঔষধ এইসব বিষয়গুলো তুলে ধরা হয়, তথ্যগুলো সাধারণ পাবলিকের জন্য। সেজন্য আমি কৃতজ্ঞতা চিত্তে সবাইকে ধন্যবাদ দিতে চাই, অনুষ্ঠানের আয়োজক, সঞ্চালক এবং পৃষ্ঠপোষককে। আমার পড়াশোনা হচ্ছে আমার স্কুল বাদেমজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়। এরপরে হাই স্কুল আমি আলমডাঙ্গা পাইলট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কিছুদিন পড়েছি। এরপরে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এরশাদপুর একাডেমি থেকে। এরপরে কুষ্টিয়া সরকারি কলেজ ইন্টারমিডিয়েট, তারপরে স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ফার্মেসিতে গ্র্যাজুয়েশন। সাউথ কোরিয়াতে পিএইচডি করেছি ক্লিনিক্যাল ফার্মাকোলজি অ্যান্ড ফার্মাকোকাইনেটিক্সে। তারপরে পোস্টডক করেছি কানাডাতে। এভাবেই শুরু আর কি, এবং শেষ একাডেমিক কার্যক্রম। আপনাকে ধন্যবাদ। আসলে আমরা বুঝতে পারছি আপনারকে পেয়ে আমরা অনেক আনন্দিত। তবে আশা করছি আপনার সাথে আমাদের এই বাকি সময়টা খুব ভালো কাটবে এবং আপনার কাছ থেকে আমরা অনেকগুলো তথ্য পাবো। আসলে আমরা জানি যে আমরা বিভিন্ন ধরনের অসুস্থতায় ওষুধ গ্রহণ করি। আসলে এই ওষুধ এবং ওষুধ যে প্রযুক্তি, এটা তো আমাদের কাছে মনে হয় আমরা বাংলাদেশটা পুরোপুরি বাইরের দেশ নির্ভর। তা আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এটা কিভাবে দেখেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই অর্থবহ এটা আসলে, এবং খুব গভীর এটা যেতে হয়। বাংলাদেশ আসলে একটা উন্নয়নশীল দেশ হিসেবে জেনারিক ঔষধের মার্কেট, মানে জেনারিক বলতে আমরা বোঝাই যে ঔষধ যেগুলো এফডি অ্যাপ্রুভ হয় এবং যেটা পেটেন্ট শেষ হয়ে যায়, সেই ওষুধগুলো বাংলাদেশ এখন খুবই স্বয়ংসম্পূর্ণ বলতে গেলে। মানে দেশে প্রায় 300-র বেশি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে যারা জেনারিক ঔষধ ম্যানুফ্যাকচারিং করে। খুবই ব্র্যান্ডেড, যেগুলো এক্সপেন্সিভ ঔষধ, পেটেন্টেড, অর্থাৎ আমরা পেটেন্ট না দিয়ে উন্নয়নশীল দেশ হিসেবে এলডিসির আওতায় ঔষধগুলো প্রোডাকশন এবং বিপণন করতে পারে, যে কারণে বাংলাদেশের জনগণ খুবই সহজলভ্য একটা মূল্যে ঔষধ পায়, খুবই সহজলভ্য, যেটা অন্যান্য দেশে এটার 10 গুণের বেশি দাম দিয়ে কিনতে হয় একই ঔষধ। কারণ এখানে এলডিসির আওতায় আমরা বলি ট্রিস একটা চুক্তি আছে জাতিসংঘের, সেই জন্য তো বাংলাদেশের মার্কেট খুবই ভালো। সব ধরনের ওষুধ এখানে এখন বানানো হচ্ছে। শুধু একটাই ল্যাকিংস আছে, সেটা হচ্ছে নতুন ঔষধের গবেষণা বা নতুন নতুন ওষুধগুলো এখানে ইন্ডাস্ট্রিগুলো কখনো আনে না। আমরা দেশের বাইরে, আমি যেমন কাজ করি একটা কোম্পানিতে, আমরা যেরকম আরএনডি থেকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে অনেক ইনভেস্টমেন্ট, অনেক ইয়ার্স অফ টাইমের পরে নতুন ওষুধ আমরা পেটেন্ট করতে পারি বা অ্যাপ্রুভ পাই এফডিএ থেকে, সেইটা বাংলাদেশে পরের বছর বা ওই সময় সাথে সাথে যে কোনো কোম্পানি তৈরি করে ফেলে ওই চুক্তির আওতায়। অর্থাৎ কোনো রয়্যালিটি না দিয়ে এরা ওষুধ বানাতে পারে এবং জনগণ সেটার উপকার পাচ্ছে, খুবই সহজে পাচ্ছে। মানে যে ওষুধের দাম মাত্র 1000 টাকা, সেটা অন্য জায়গায় হলে দাম হতো হয়তো 50,000 টাকা। তো সেই দিক থেকে আমি বলবো বাংলাদেশ অনেক দেশের মধ্যে এগিয়ে গেছে। 130-40টা দেশের এখন রপ্তানি হয় বাংলাদেশের ঔষধ শিল্প এখন বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ রেভিনিউ আর্নার মানে আইটেমস। আমি সেজন্য বলবো উই আর ভেরি লাকি, অনেক কোম্পানি এগিয়ে এসছে। ধন্যবাদ। আসলে আপনি যেহেতু ওষুধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা এবং আপনি সেটা নিয়ে কাজ করছেন,
যে কোনো রোগের বিরুদ্ধে তো আমরা একটা ওষুধকে ব্যবহার করি। তো একটা ওষুধ আপনারা যখন প্ল্যানিং করেন যে আমরা এই রোগের জন্য আমরা এটা ব্যবহার করব, এটা চিন্তা থেকে এটা মার্কেটে আসা পর্যন্ত কেমন সময় লাগে আপনাদের? খুবই গুরুত্বপূর্ণ এটা, এবং আসলে এটার সঠিক কোনো উত্তর এক্স্যাক্ট নাম্বারস অফ ইয়ার্স বলা যায় না। কোনো কোনো ক্ষেত্রে শর্ট টাইম লাগে, বাট সেটা তারপরেও অ্যাভারেজ একটা এখন মিনিমাল টাইম হচ্ছে 5 to 6 ইয়ার্স, মানে মিনিমাল এই সময়টা লাগে। এখন এটা নির্ভর করবে কি ধরনের রোগের ঔষধ, এটা কি ক্যান্সার নাকি হার্ট নাকি ব্লাডের কোনো কিছু বা সেল থেরাপি, এই কী ধরনের থেরাপিউটিক টার্গেট তার উপর ডিপেন্ড করে টাইমিংটা। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কীরকম নেট বা প্রেসক্রিপশন কোথায় হবে কোন কোন রোগে। যেমন কোভিডের সময় একটা খুব কমন প্রচলিত টার্ম হয়েছিল সবাই, যে ইমার্জেন্সি অথরাইজেশন। এইটাকে বলে যে যেটা কখন থামানো যাচ্ছে না কোনো একটা প্রিভ্যালেন্সকে। তো সেক্ষেত্রে এফডিএর মতো যারা গভর্নিং বডি থাকে, ইএমএ, জাপানিজ পিএমডিএ, এ ধরনের অথরিটিসগুলো একটা আইনের আওতায় কুইকলি দেয় ফর শর্ট টাইম অ্যাপ্রুভাল। যদি ওষুধটা কার্যকর হয়, সেফ মার্জিন থাকে, অনেক বেশি লার্জ নাম্বার অফ পেশেন্ট পপুলেশন নিচ্ছে, তখন ওইটাকে ফুল অ্যাপ্রুভালের জন্য আবার ডকুমেন্টেশন করলে ওইটা আবার ফুল অ্যাপ্রুভাল পায়। অ্যাভারেজ টাইম 6 to 20 ইয়ার্স। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ডিজিটাল প্ল্যাটফর্ম হয়েছে, আমরা টাইমটা খুব কমিয়ে আনছি। এখন আমরা কম্পিউটার প্রোগ্রামে আমাদের হিউম্যান বডি আছে, হিউম্যান ট্রায়াল দেওয়ার আগে আমরা এখন কম্পিউটার বেসড ট্রায়াল দিতে পারি। সম্পূর্ণ হিউম্যান বানানো আছে কম্পিউটারে, 10-20 হাজার পপুলেশন। সো এই মডার্ন টেকনোলজিতে টাইমিংটা এখন শর্ট, সাকসেস রেটটা বেশি। আগে যেটা 30 ইয়ার্স লাগতো, এখন যেটা 5-6 ইয়ার্সে হয়ে যাচ্ছে। মানে রিসার্চ থেকে পেশেন্ট এই টাইমটা তো আরও হয়তো সামনে কমবে, আরও নির্ভুলভাবে ওষুধগুলো আরও তাড়াতাড়ি অ্যাপ্রুভাল নেওয়া যাবে। আমরা সেই জন্যই আমরা কাজ করি। একদিনও যদি কমে, আমাদের কাছে সেটা অনেক ইম্প্যাক্ট, আমরা একদিন আগে অ্যাপ্রুভ করে ফেলতে পারছি। জি, খুবই তথ্যবহুল আমরা এই কথাটা শুনলাম। আসলে আপনি আমাকে একটা কথা বলেছেন এই আলোচনার মধ্যে, যে প্রেসক্রিপশন। আসলে আপনি যেহেতু দেশের বাইরে থাকেন, আমরা যখন দেশের বাইরে যাই, যে প্রত্যেকটা ওষুধের জন্য কিন্তু একটা প্রেসক্রিপশনের প্রয়োজন হয় একটা বিশেষজ্ঞের। আপনি তো বাংলাদেশের একজন নাগরিক, দীর্ঘদিন বাংলাদেশে কাটিয়েছেন, আপনি তো দেখেন যে আমাদের দেশে আসলে ওষুধের জন্য খুব বেশি প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না। মানুষ ইচ্ছা মতন তার ওষুধটা দোকান থেকে কিনে নিতে পারে। আসলে এটার মানে ভালো খারাপ দিক আপনি কিভাবে বিচার করবেন? ধন্যবাদ। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, কারণ আমাদের এই যথেচ্ছ মানে ঔষধের ব্যবহার, এইটা তো ঔষধ, লাইফ সেভিং প্রোডাক্টস, এটা কোনো কসমেটিক্স বা চানাচুর মুড়ির মতো এই ধরনের কোনো আইটেম না। এটা লাইফ সেভিং প্রোডাক্টস। এইটাকে আমরা বলি হ্যান্ডেল উইথ কেয়ার, খুব যত্নের সাথে হ্যান্ডেল করতে হবে। একজন ডাক্তার যে ওই বিষয়ের বিশেষজ্ঞ, তার পরামর্শ অনুযায়ী ঔষধ নেওয়াটা জরুরি। কিন্তু আমরা যারা এই সায়েন্টিফিক ফিল্ডের মানুষ, আমরা যারা, আপনি একজন ডাক্তার, আপনিও জানেন যে আমাদের দুইটা ক্যাটাগরি আছে। একটা সেফ মার্জিন কিছু ঔষধ আছে যেটা খুব একটা রিস্কি না, ওটিসি, ওভার দ্য কাউন্টার ড্রাগ। সেইগুলো এফডিএ বা যত রেগুলেটরি অথরিটিস আছে, তারা বলে যে হ্যাঁ, উইদাউট প্রেসক্রিপশন টাইমটাকে সেভ করার জন্যে, কমপ্লিকেশন কমানোর জন্যে সাধারণ একজন মানুষ কিনতে পারে ফার্মেসি থেকে। কিন্তু যেগুলো ওটিসি ড্রাগ না, যেমন অ্যান্টিবায়োটিক্স কিংবা ব্যথা কমানোর ওষুধগুলো, এই ধরনের ওষুধগুলো অবশ্যই প্রেসক্রিপশনের অনুযায়ী নিতে হবে। এবং ফার্মেসি ওনার যারা বা ফার্মাসিস্ট, তাদেরকে এটা স্ট্রিক্টলি ফলো করা উচিত। দেশের বাইরে, উন্নত দেশে এটা একেবারে জিরো। উইদাউট প্রেসক্রিপশন একটা মেডিসিন, একটা ট্যাবলেট কিনতে পারবে না, কারণ এটা তো যে কোনো সময় রিস্ক হতে পারে। যথেচ্ছ ব্যবহারে সেটা ওভারডোজ হতে পারে, টক্সিসিটি হচ্ছে, মানুষ বুঝছে না। আমি অনেককে বলি, আমি দেশে আসলে, যে এই যে ডিজিজ হচ্ছে, এই যে প্রবলেম হচ্ছে, এই যে তোমার আজকে লিভারের সমস্যা হচ্ছে, কিডনিতে প্রবলেম হচ্ছে, অনেককে বলি যে আপনারা কি করবেন, হয়তো কোনো একটা পার্শ্ব প্রতিক্রিয়া, কিন্তু আপনি জানতে পারছেন না যে কেন এটা হলো। আমাদের এখন রোগ হচ্ছে, আমরা তখন ডাক্তারের কাছে দৌড়াচ্ছি। তো এইটার তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, কারণ আছে। আমি বলবো যে একেবারেই প্রেসক্রিপশন ছাড়া কাউকে ওষুধ নেওয়া উচিত না, ওষুধ বিক্রি উচিত না। সবসময় একজন ডাক্তারের পরামর্শ, সেটা সিম্পল হোক, একজন বিশেষজ্ঞের মতামত নিয়ে
ওষুধটা নেন। ঔষধ জিনিস তো এটা ভয়ঙ্কর ব্যাপার, এটা তো খাবার না। হ্যাঁ, তো আমি আসলে খুবই এর বিরুদ্ধে যে প্রেসক্রিপশন ছাড়া আমার মতো করে ফার্মেসি গেলাম, কিনে নিলাম। এটা আসলে স্টপ হওয়া উচিত। এটা খুব রিস্কি, সবাইকে বুঝতে হবে না এটা আমরা করে ঠিক করছি না। এটা আমাদের দেশে খুব বেশি প্রচলন। এটা আপনি যেমন উল্লেখ করলেন যে অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ওষুধগুলো, এগুলো তো আমাদের জন্য আরও ক্ষতিকর যথেষ্ট ব্যবহারগুলো। তো আপনি দেখবেন যে আমাদের দেশে কিন্তু অ্যান্টিবায়োটিকের ব্যবহার খুব বেশি, মানে খুব বেশি। আমরা জানি অ্যান্টিবায়োটিক তো আমরা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যবহার করব, কিন্তু এখানে যে কোনো রোগের বিরুদ্ধেই জনগণ কিন্তু অ্যান্টিবায়োটিকটা পছন্দ করে। তো এতে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কিন্তু খুব বেশি গ্রো করছে আমাদের দেশে। এই ব্যাপারে আপনার কি মতামত? দারুণ একটি কথা বলছেন। আসলে আমি নিজেও এর ভুক্তভোগী, আমি নিজেও এর আগে টের পেয়েছি যে এর কি হতে পারে। যখন আমি ছোট ছিলাম তখনকার ইফেক্ট আমি এখন দেখতে পাই এই ভুলগুলোর কারণে। হ্যাঁ, বাংলাদেশে অ্যান্টিবায়োটিককে আসলে মনেই করে না যে এটা একটা খুবই সেন্সিটিভ, মানে খুবই সেন্সিটিভ একটা ঔষধ ক্যাটাগরি। যতগুলো ঔষধ আছে তার মধ্যে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, এই ওষুধগুলো খুবই সেন্সিটিভ। যে কারো খাওয়া উচিত না, যে কোনো ডোজে খাওয়া উচিত না, যে কোনো অ্যান্টিবায়োটিক নেওয়া উচিত না। কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিক নেব এটা তো নির্ভর করে একজন বিশেষজ্ঞ বুঝতে পারবে, একজন ডাক্তার বুঝতে পারবে, একজন ফার্মাসিস্ট বুঝতে পারবে বা ফার্মাকোলজিস্ট। কিন্তু সাধারণ মানুষ বা যে এই বিষয়ে অভিজ্ঞ না, বলতে পারবে না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তো অনেকগুলো কারণে হয়, তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে যে যথেচ্ছ ব্যবহার, অপরিকল্পিত ব্যবহার। ডোজ হয়তো কমপ্লিট করেনি, ব্যাকটেরিয়া সে শক্তিশালী হয়ে যাচ্ছে, পরের বার খেলে ডোজ আবার বাড়াতে হচ্ছে, এইভাবে ম্যাক্সিমাম টলারেটেড ডোজে চলে যাচ্ছে। ডাক্তার হিসেবে তো আপনি তারপরে আর ডোজ দিতে পারবেন না, তার জন্য টক্সিক হতে পারে, কিডনি ডিজিজ হতে পারে, তার রেনাল ফেলিয়ার হতে পারে, তার হেপাটিক ফেলিয়ার হতে পারে, আরও মাসল র্যাবডোমায়ালাইসিস হতে পারে। আবার দেখা যাচ্ছে আরেকটা কারণ, সেটা অবশ্য জিওগ্রাফিক্যাল, যে ব্যাকটেরিয়া ইটসেলফ সে মিউটেশন হয় এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে। সে হয়তো এই এনভায়রনমেন্টে খুব গরমে টিকে থাকছে, যেটা সে আমেরিকায় থাকলে টিকে থাকতো না, ওখানে এত গরমটা সেই জায়গায় না থাকলে। তো তখনও আমাদের অ্যান্টিবায়োটিক কাজ করছে না। এখন রিস্ক ফ্যাক্টর হচ্ছে আমাদের দেশে যেহেতু পলিউশন অনেক বেশি, এয়ার, ওয়াটার এগুলো খুব পলিউটেড, সো ইনফেকশনের হারটা খুব ইজি, ইনফেকশন সহজে হচ্ছে, খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে, এবং সেম টাইম আমাদের ওষুধগুলো ওটাকে প্রতিহত করতে পারছে না। সো অনেক ক্ষেত্রে আমরা আজকাল দেখছি যে 20 অ্যান্টিবায়োটিক স্ক্রিনিং করেছে, সবগুলোই রেজিস্ট্যান্ট। এবং রেজিস্ট্যান্টটাকে বুঝতে হবে সাধারণ বাংলা ভাষায় যদি বলি যে আসলে ওই ওষুধটা ওই ডোজে ওই পেশেন্টের জন্য কাজ করছে না, তখন তো আমাদের হাতে অল্টারনেটিভ নাই। সো এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। এর জন্য ডোজ জানা উচিত, সঠিক অ্যান্টিবায়োটিক বাছাই তো করতে হবে। আমি অনেককে দেখি যে একটু ঠান্ডা কাশি, সে অ্যান্টিবায়োটিক শুরু করে দিচ্ছে, সিপ্রোফ্লক্সাসিন। কিন্তু সিপ্রোফ্লক্সাসিন সেটা কি, তার কি ইনফেকশন হলো, তার স্ক্রিনিং করলাম না এখনো ব্যাকটেরিয়া, আমি তাকে আন্দাজ একটা দিয়ে দিলাম, এখন তার জন্য কি ওইটা দিব নাকি আরেকটা। আর সিম্পল কোল্ড, কাফ এগুলো ভাইরাল বেশি হয়। মানুষ বাংলাদেশে এখনও অজ্ঞ, বিশেষ করে আমাদের মতো লোকাল এলাকায় অজ্ঞ, মানে একটু বোঝার ভুল আছে। অনেকে ভাইরাল ডিজিজটাকে বুঝতে পারে না। বেশিরভাগ ফ্লু, মানে আমরা যাকে বলি এই যে ঠান্ডা কাশি, এগুলো সবই ভাইরাল ফ্লু, এগুলো মানে ব্যাকটেরিয়া জনিত না। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে অ্যান্টিবায়োটিক খেলে কোনো কিছুই হয় না বা হবে না, রোলই যেহেতু নাই। তো এই ক্ষেত্রে এটার সিম্পল প্রোটেকশন, বিশেষ করে ঠান্ডা কাশিতে কোনো ওষুধ না খাওয়া, বাসায় থেরাপি নেওয়া, অ্যান্টিবায়োটিককে একদম না বলে দেওয়া, আনলেস ইট ইজ নিডেড। এখন মানে এটা করতে পারে ডাক্তার, অ্যান্টিবায়োটিক টাচই করা যাবে না। মানে এটা কি যে গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা সবাই বুঝতে পারছে না। আর একটা ওষুধ আমাদের এখানে খুব হয়, আমি অ্যান্টিবায়োটিক্স সময় আসলাম, যেটা স্টেরয়েডাল ড্রাগ। হ্যাঁ, আমি নিজে এটার ভুক্তভোগী। এটারও যখন আমার জ্বর হতো ডাক্তারকে বলতাম অনেক টেম্পারেচার, কমিয়ে দেন আঙ্কেল, সাথে সাথে একটা স্টেরয়েডাল দিয়ে দিল, 1 ঘন্টার মধ্যে আমি ঠান্ডা হয়ে গেলাম। কিন্তু এইটা যে কতটা ক্ষতিকর লং টার্ম, স্টেরয়েড তো অ্যাভয়েড করতে হবে। তো সাধারণ মানুষকে এইসব কথা বলার দরকার নাই, বা ডাক্তারদেরকেও সচেতন হতে হবে যে না, স্টেরয়েড যখন প্রয়োজন না তখন না দিই মানুষকে, এটা প্রচুর ক্ষতিকর একটা লং টার্মে। সো
আমি বলবো যে ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট নিয়ে অবশ্যই কাজ করা উচিত, কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের মতো যেসব কোম্পানি আছে, আমি প্রথমেই বলে নেওয়া উচিত ছিল, আমি আজকে যে কথাই বলি না কেন, যে তথ্য, এর সাথে আমার কোম্পানির কোনো সংশ্লিষ্টতা নাই, আমার ভয়েসও কোম্পানিকে রিপ্রেজেন্ট করে না। সো আমার ডিসক্লেমার এটা। এখন ওভারঅল কথা যদি বলি, কোম্পানিগুলো যারা বড় কোম্পানি, আমাদের কোম্পানিগুলোর মতো, এরা অ্যান্টিবায়োটিক নিয়ে বেশি ফোকাস করে না এখন। সো আমাদের পাইপলাইনে অ্যান্টিবায়োটিক থাকে না, আমাদের থাকে অ্যান্টি ক্যান্সার ড্রাগ, ইমিউন অনকো ড্রাগ, মানে ইমিউনোলজি ড্রাগগুলো, ব্যথার ড্রাগগুলো, হাইপার টেনশনের ড্রাগগুলো। তো অ্যান্টিবায়োটিকটা আসলে কম ইম্পর্টেন্সের মধ্যে পড়ে গেছে। আমরা বলি এগুলোকে অরফান ড্রাগ। যে অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে, প্রায় অ্যাপ্রুভ হয়েছে 50-60 বছর আগে, সেটি এখনও প্রেসক্রাইব হচ্ছে, এখনও সেম অ্যান্টিবায়োটিক অ্যামক্সিসিলিন। ইটস আ ডিকেড, 1947-এ সম্ভবত বা তারও আগে এটা মানে অ্যাপ্রুভড, এখনও চলছে অ্যামক্সিসিলিন, এখনও চলছে সিপ্রোফ্লক্সাসিন, এখন নতুন আসছে আর 5th জেনারেশন চলে এসছে, সেফালোস্পোরিন চলে এসছে। বাট এখনও বড় কোম্পানিগুলো এই এরিয়াটাতে বেশি কাজ করে না, কারণ এটা অত প্রিভ্যালেন্স না অন্য দেশে। আমাদের মতো দেশগুলোতে এইটা এরকম হয়ে গেছে যে এখানে কাজ করছে না, সাথে ইনফেকশন বেড়ে গেছে। কারণ যে কেউ ওষুধ খায়, আমি এখন গেলেই কিন্তু ফার্মেসি থেকে আমি পাবো, কিন্তু আমেরিকাতে একটা ট্যাবলেট আমাকে দিবে না, হোল কান্ট্রিতে দিবে না, উইদাউট প্রেসক্রিপশন করার আগে ডাক্তার স্ক্রিনিং করে বলবে আমার লাগবে কি লাগবে না। তো এই জিনিস, এবং আমি দেখেছি অনেকে দেশ থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে যায়, কারণ ওখানে সহজে পাবে না, এখান থেকে নিয়ে যায়। হ্যাঁ, আমরাও যখন ইন্টার্নের সময় ছিলাম, কিংবা আমরা যখন প্র্যাকটিস প্রথম শুরু করেছি, তখন যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করতাম, এখন কিন্তু এগুলো আমরা আর কাজে লাগছে না, অলরেডি রেজিস্ট্যান্ট রোগ করে ফেলেছে। বাইরের দেশে তো এগুলো মানে অকল্পনীয়, এবং তারা খুব ভালোভাবে সেই আগের ওষুধগুলোকেই তারা কাজে লাগে, এবং খুব লো ডোজ স্টার্ট করে। আমার নিজের একবার লাগলো, আমার পরিবারে ওরা শুরুই করলো 250 মিলিগ্রাম ডোজ দিয়ে। তো মানে ওরা কখনোই উপরে যাবে না, এবং খুবই লো মার্জিন অ্যান্টিবায়োটিক, মানে সিম্পল অ্যামক্সিসিলিন এই ধরনের ওষুধ দিয়ে শুরু করবে, কখনোই ওরা উপরে। আমাদের দেশে তো মেরোপেনেম পর্যন্ত সাথে সাথে দিয়ে দিচ্ছে, গ্যাটিফ্লক্সাসিন দিয়ে দিচ্ছে, তো কারণ কাজ হচ্ছে না তো। হ্যাঁ, ও দেখা গেল চাইল্ডহুডে ওই 1 বছর 2 বছরেই অলরেডি 3rd জেনারেশন করে ফেলেছে। তো আর আমার বাচ্চা এখন বয়স, একটা বয়স 5.5 বছর, আর একটা মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, ওর বয়স 12 মাস চলছে এখন। আমার 5.5 বছর বয়সী ছেলের আজও অ্যান্টিবায়োটিক তার প্রেসক্রাইব হয় নাই, তার শরীরে কোনো অ্যান্টিবায়োটিক নাই। তো এখন কোনো ইনফেকশন হলে তারা প্রথমে শুরু করবে একেবারে 1st জেনারেশন দিয়ে, ওরা কখনোই যাবে না জাম্প করে। কিন্তু এখানে হলে কি হয়, বিদেশে আমাদের ঔষধই একটা, সেটা হচ্ছে প্যারাসিটামল। ওখানে একদম 1 থেকে 2 বছর বয়স পর্যন্ত আনলেস মানে জীবন রক্ষাকারী কোনো ওষুধ নেই বাচ্চাদের, শুধু প্যারাসিটামল সিরাপ পাওয়া যায় ফার্মেসিতে, আর কিচ্ছু না, কোনো ওষুধ নাই। জ্বর, ঠান্ডা, কাশি সব কিছু একটাই ওষুধ, প্যারাসিটামল সিরাপ। আচ্ছা, মানে আমরা যেটাকে ওখানে ভালো ব্র্যান্ড আছে একটা টাইলেনল, মানে অ্যাসিটামিনোফেন জেনেরিক আর কি। আর এখানে তো আমি গেলে এখনই কত কিছু পেয়ে যাবো। এই বিশেষ করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট নিয়ে এখন তো খুবই মানে অ্যালার্মিং বাংলাদেশে। আমি নিজেও ভয়ে থাকি, আল্লাহ এই দেশে কী হবে, অপারেশন করলে কিভাবে, মানে প্রোটেকশনটা কিভাবে দিবে পেশেন্টকে ডাক্তাররা, কিছু করার নাই। সবাইকে সচেতন হতে হবে, স্টপ ইউজিং অ্যান্টিবায়োটিক, মানে প্রেসক্রিপশন ছাড়া একদম দেওয়াই যাবে না। ধন্যবাদ, আমরা অনেক তথ্য পেলাম। আসলে আমরা দেখে থাকি যে দোকান থেকে যখন অ্যান্টিবায়োটিকগুলো কেনা হয়, ওরা হয়তো যেহেতু নিজেরা কিনে কোনো প্রেসক্রিপশন ছাড়া, সাধারণ মানুষ তারা 1 ডোজ 2 ডোজ, হ্যাঁ, এবং কী ডোজ কতদিন লাগবে এটা তো তারা জানে না, বুঝেও না। তারা হয়তো সাময়িক একটু যদি উপশম পায় তাহলেই বন্ধ করে দেয়। তো এতে তো আরও বেশি ক্ষতি হচ্ছে, এটা আরও বেশি ক্ষতি হচ্ছে, কারণ ডোজটা তো কমপ্লিট হলো না। ব্যাকটেরিয়া বা এই ধরনের জিনিস, আমরা যখন এই যে ক্যান্সার বা এই ধরনের সেল, এটাকে তো কিল করতে হবে। ব্যাকটেরিয়াটা তো একটা মাইক্রোবস, একটা মানে অর্গানিজম, এটাকে কিল করতে হবে। দেখা গেল সে ডোজটা কমপ্লিট করলো না, সে মরে যায় নাই, তখন সে কি করে, সে আবার গ্রো করে, রেজিস্টার বডিকে সে চেঞ্জ করে ফেলে, মানে এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট করার জন্য। আমরা বলি যে আমাদের ঔষধের ভাষায়, আমরা যারা ওষুধ রিসার্চ করি, আমরা অলওয়েজ, হয়তো আপনিও জানবেন যে আমরা বলি EC50, LD50, হ্যাঁ, যে লিথাল ডোজ 50, 90 বা LD 90%।
তো একটা ব্যাকটেরিয়া কেউ ডোজ নিলেও হয়তো কমপ্লিট করলো না, তার হয়তো 50% কিল হয়েছে, ইমপ্রুভ হয়েছে তার কন্ডিশনটা, কিন্তু সে 90-তে যায়নি। তখন তো ব্যাকটেরিয়া পরের বার তাকে আবার গ্রো করবে, আবার ইনফেকশন হবে এবং ও আগের ডোজে আর কাজ করবে না। তো এইটা আসলে সচেতনতা জরুরি, খুব বেশি সচেতন হতে হবে। আমাদের দেশে যেভাবে একটার পর একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট গ্রো করছে, আসলে আমাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ আসলে সেরকম না। আমাদের আসলে ন্যাচারালি মানে আমরা আসলে কি বলবো, ইমিউনিটি খুব উইক এই দেশে মানুষ। আমি গত জুম্মায় নামাজ পড়তে গেলাম, দেখি প্রতি মোমেন্টে একজন না একজন কাশি দিচ্ছে, মানে মসজিদে। তার মানে কি, এই ঠান্ডাতে অনেকেরই অ্যালার্জি হচ্ছে, ডাস্ট অ্যালার্জি হচ্ছে, বা এই যে সিম্পল ফ্লু হচ্ছে, এবং সবাই ইনফেকশনে আছে, কারণ ইমিউনিটি কমে গেছে মানুষের এই এনভায়রনমেন্টের কারণে। আর ঔষধের অপরিকল্পিত ব্যবহার, মানে আমি খুব কম মানুষ পাই যে ওষুধ খাচ্ছে না। কিছু না খেলেও সে মানে অ্যাসিডিটির ওষুধ খাচ্ছে, কিছু না খেলেও সে ওই যে ঠান্ডার ওষুধ খাচ্ছে, ফেক্সোফেনাডিন বা এই ধরনের কিছু একটা জেনারিক। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে তো আসলে অ্যালার্মিং, যতদিন না অন্য কোম্পানিগুলো, ওষুধ কোম্পানিগুলো দেশের বাইরে যারা R&Dতে থাকে, তারা নতুন কোনো ওষুধ মার্কেটে আনবে, ততদিন তো আমাদের কিছু করার নাই, ঘুরে ফিরে পিছনে যেতে হবে। অরফান ড্রাগ, আমি অনেক বছর আগে কাজ করেছিলাম, আমি প্রায় 9 বছর কাজ করেছি টিউবারকুলোসিস এবং HIV-তে। তখন আমরা ওই যে পুরাতন ওষুধকে আমরা বলি রিপারপাজিং। যেমন একটা ওষুধ ছিল ক্লোফাজিমেন, এটা WHO এবং FDA অনেক আগেই বলেছিল ওকে এটা আর ইউজ করে কাজ হবে না। এখন সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসছে রেজিমে। এখন আবার দেখা যাচ্ছে ক্লোফাজিমেন কাজ করছে, হয়তো একটু মডিফাই করে ডোজটা বাড়িয়ে অ্যাডজাস্ট করা হলো। আমাদের এখন উচিত দেশে সাধারণ মানুষের সচেতনতা, আর সেই সাথে ওষুধ কোম্পানিগুলোকেও এগিয়ে আসতে হবে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একটু মনোযোগ দিতে হবে, নিজেদের ঔষধ তৈরি করতে হবে। আমাদের দেশের ব্যাকটেরিয়া যেটা রেজিস্ট্যান্ট, তাকে তো আমেরিকা টার্গেট করবে না, অত পাবে না এটা ওখানে। সো এখানকার ডিজিজ যেটা স্প্রেড করে, প্রিভ্যালেন্স হয়, সেইটাকে টার্গেট করে যদি দেশীয় লোকাল কোম্পানিগুলো ফোকাস করে, তাহলে হয়তো আমরা নতুন নতুন ওষুধ আসতেও পারে কোনো কোনো সময়। সো সবাইকে এগিয়ে আসতে হবে, গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, সচেতনতা, ওষুধের অ্যাভেলেবেল করতে হবে ভালো ওষুধগুলা, আর সব থেকে মানুষকে আসলে নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে হবে ইনফেকশন থেকে দূরে। আর ব্যাকটেরিয়া কোনটা হয়েছে তারপরে আমরা দেশের বাইরে তো আমরা স্ক্রিন করে নিই যে ওকে এই ব্যাকটেরিয়া আক্রমণ করছে, তাহলে ওকে এটা দিই, সেফিক্সিম না সেফোরোক্সিম নাকি সেফরাজিন। এখানে তো একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা। এখন তো স্ক্রিনিং করছে, যে স্ক্রিনিং করে দেখে যে কোনগুলো সাসেপ্টেবল আছে, কিন্তু পাওয়া যাচ্ছে না। তো আমি অনেক পেশেন্টের দেখি যে লিখে দিয়েছে সবগুলো, হ্যাঁ 20-22টা করেছে, সবই রেজিস্ট্যান্ট। এখন তো হোপলেস, কিছু চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছু করার নাই। এখন ন্যাচারাল রেমেডি, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ব্যাকটেরিয়া ভালো করে, এগুলো তো দেশে সচেতনতার অভাবে ব্যাকটেরিয়া ইনফেকশন বেশি হয়। বিদেশে এক হচ্ছে মানুষ অ্যান্টিবায়োটিক নেয় না, আরেকটা হচ্ছে সচেতন, পরিবেশ ভালো, নিজে পরিষ্কার থাকে। ওখানে একজন যদি অসুস্থ হয়, সে আরেকজনকে অসুস্থ করে না। স্নিজিং হলে, হাঁচি কাশি হলে সে মানুষের মধ্যে আসে না। আমরা আগেই বলে দিই যে আমার এটা, কারণ এগুলো স্প্রেড করে একজন থেকে আরেকজন। আমাদের এখানে পাশে বসেই স্নিজিং করে। এই ব্যাপারগুলো একটু এগিয়ে আসতে হবে, মাস্ক পরে থাকতে হবে। এখন ব্যাকটেরিয়াল ইনফেকশন তো সবার হয় না। এই ঠান্ডা কাশি, এটা ব্যাকটেরিয়া না, প্রথমে মাথায় ঢোকাতে হবে ঠান্ডা কাশি হচ্ছে না, এটাতে অ্যান্টিবায়োটিক লাগবে না, প্রথমে এটা কমাইতে হবে, তারপরে। সাধারণ মানুষ ভাবে যে একটা ওষুধ মানে অসুখ হলো, আমি ডাক্তারের কাছে যাব, খরচ হচ্ছে, আমি নিজের মতো কিনে ওষুধটা গ্রহণ করি, কিন্তু আলটিমেটলি কি সেটা হচ্ছে, তার খরচ তো বেড়ে যাচ্ছে। কারণ আমরা দেখেছি যে আগে যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা ব্যবহার করতাম অল্প দামে, সেগুলো কিন্তু রেজিস্ট্যান্ট অলরেডি গ্রো করে ফেলেছে। আপনি যেমন বললেন যে মেরোপোনাম, যেটা আজ থেকে 5 বছর আগেও চিন্তা করা যায়নি যে আমরা এত বেশি ব্যবহার করা লাগবে, এখন কিন্তু লাগছে। আলটিমেটলি কিন্তু সাধারণ মানুষ সে ক্ষতিগ্রস্তই হচ্ছে। মানুষ, আমি কয়েকজনকে এরকম সচেতন করার জন্য বললাম যে এই যে একটা ডাক্তারের কাছে যাবে, হয়তো 200-500 টাকা তার একটা ভিজিট মনে করে যে আমার গেলে হয়তো একটু টাকা খরচ হবে, কিন্তু এই টাকাটা কয়েক গুণ হারে খরচ হয়ে যেতে পারে, শরীর ক্ষতি হয়ে যেতে পারে শারীরিক, যদি সে ডাক্তারকে ছাড়া যায়, বাইপাস করতে চায় যে আমি অন্যভাবে নিজে করে নিব।
নিজে নিজে আসলে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়েছে, আমি যদি মেকারের কাছে সার্ভিস ওয়ার্কশপে না যাই, নিজে করতে গেলে তো আরও নষ্ট হওয়ার চান্স আছে। আর এটা তো আমার শরীর। আমি আরও মানুষকে সেদিন বললাম যে অ্যান্টিবায়োটিক এখন 500 টাকার প্রেসক্রিপশন করা হবে বা ফার্মেসি, সে ওইটা করে ফেলছে। কিন্তু যদি মনে করে আমি খাবার খাবো, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলব শরীরে, তাহলে 500 টাকা দিয়ে সে মালটা, গ্রেপস, লেবু এগুলো যদি বেশি বেশি করে উইন্টার সিজনে খায়, তাহলে কিন্তু তার ওষুধের খাওয়ার লাগবে না, ওই ব্যাকটেরিয়া তাকে কিছু করতে পারবে না, উল্টো তার শরীরে প্রচুর ভিটামিনস থাকবে। তো এইভাবে মানুষকে আগাইতে হবে। এভাবে আগাচ্ছে না, কিন্তু অসুস্থ হয়ে ঢাকা রাজশাহী দৌড়ে চলে যাচ্ছে, হাজার হাজার টাকা খরচ হচ্ছে। তো নিজে একটা ফলমূল খেয়ে নিজের শরীরকে যে প্রোটেকশন করব, আমরা সোয়েটার বা এই যে জ্যাকেট পরে আছি কেন? ঠান্ডা থেকে বাঁচার জন্য। আমরা ওইটা করছি না, ঠান্ডা লাগলে তখন ডাক্তারকে দেবো, তাহলে তো হবে না। মানুষকে আসলে প্রতিরোধটা আগে চিন্তা করতে হবে, তারপর প্রতিষেধক। আমরা সব কিছু হলেই এখন ডাক্তার নির্ভর, ওষুধ খাবো সেরে যাবে। এখন এই যে হচ্ছে না অ্যান্টিবায়োটিক, এখন তো মানুষকে বুঝতে হবে যে আসলে এটা বিপদ। ব্যাকটেরিয়াল ইনফেকশন একবার যদি হয় যে কোনো অঙ্গে, এটা তো কন্ট্রোল করা কঠিন ওষুধ ছাড়া। আমি বলবো সচেতনতা খুব জরুরি। ফার্মেসিতে ওষুধ কিনতে গেলে আমার একটা মেসেজ যে লোকাল জায়গা, শহরে গেলে অনেকে এটা করতে চায় না, যারা একটু শিক্ষিত, ম্যাল প্র্যাকটিসগুলো করে না, যারা সচেতন। কিন্তু আমাদের মতো লোকাল উপজেলা, গ্রাম, এসব জায়গার মানুষগুলো এগুলো হয়তো জানে না। আমার মনে একটা যে ডাক্তার্স বা নার্স বা ফার্মাসিস্ট এরা যারা আছেন, সাথে ঔষধ ফার্মেসির ওনারগুলো, ওনারা যদি একটু হয় সচেতন যে কেউ আসছে প্রেসক্রিপশন ছাড়া বলছে আমাকে আমাকে হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন দেন তো 5টা, একেবারে না দেওয়াটা, দিলে আপনি রোগীকে বাঁচাবেন। আমি একটা মেসেজ দিতে চাই যে এটা না করলেও এই লোকটার উপকার করা হবে, দিয়ে ক্ষতিটা করেন না। হ্যাঁ, এই জিনিসটা যদি তারা একটু মেনে চলে আর কি, তাহলে হয়তো বা একদিন ভালো হবে। সে হয়তো পরের দিন বলবে যে ও আচ্ছা, প্রেসক্রিপশন ছাড়া অ্যাজিথ্রোমাইসিন পাওয়া যায় না, হয়তো এক ফার্মেসি দিবেন আর এক ফার্মেসি দিয়ে দিবে। এইটা না, আমরা যদি তাদেরকে একটু সচেতন করি যে না আপনারা প্লিজ স্টপ, এবং এটা তো এখনো আইনে অবৈধ, আইনে আছে যে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিক্রি করা যাবে না, কিন্তু সেটাকেও আইনটাকে অ্যাপ্লাই করছে না। আসলে আমরা সচেতন থাকার পরেও তো আমরা রোগে আক্রান্ত হবই, এবং আমরা অনেক দীর্ঘমেয়াদী রোগ আছে যেগুলো দীর্ঘদিন আমাদের ওষুধ গ্রহণ করতে হয়। তো প্রত্যেকটা ওষুধের যেমন উপকারী দিক, অপকারী দিকও তো থাকে। ঔষধে তো থাকবেই অপকারী দিক, এটা তো ফরেন বডি। এটার জন্য আপনারা আসলে কি করছেন? মানে আপনাদেরকে এই অপকারী দিকগুলো কমিয়ে নিয়ে আসার জন্য কি আপনাদের গবেষণাগুলো কি? হ্যাঁ, ঔষধের একটা মজার ব্যাপার হচ্ছে, ঔষধ রিসার্চ আমরা যখন করি, মানে গবেষণায় বিভিন্ন ফেজ আছে। তো প্রথম ফেজে দেখা হয় সেফটি মার্জিনটা, মানে এফিকেসি দেখা হয়, বাট সেফটিটা মেইন কনসার্ন, যে একজনকে আমি খাওয়াচ্ছি ভালো হয়ে গেল, কিন্তু তার সাথে অ্যাডিশন আর কি টক্সিক ইফেক্ট আছে কি না। সেফটি মার্জিন যদি সেফ না থাকে, হয়তো আমি দিলাম জ্বর কমে গেল, কিন্তু তার সাথে সাথে অন্য কিছু বেড়ে যাচ্ছে, আমরা ওইটাকে একেবারে নো মানে নো, ওইটা অ্যাকসেপ্টেবলই না। এবং রেগুলেটরিজ বডির কাছ থেকে অ্যাপ্রুভাল পাওয়া যায় না, শুধু একটা ক্যাটেগরি বাদে, সেটা হচ্ছে ক্যান্সারের মতো লাইফ থ্রেটেনিং ডিজিজ যেগুলো আছে, ওখানে আমরা মনে করি যদি একটা রোগীকে ওষুধ দেওয়া হবে, এতে যদি তার হেয়ার লস হয়, স্কিন ডেথ হয়ে যায়, সমস্যা নাই। যদি সে লাইফে একটা সপ্তাহ বাঁচে, মানে এক সপ্তাহ তার বেঁচে থাকলো ওষুধে, এটা তার লাইফে গেইন। আর চুল না থাকলেও কিছু হবে না মানুষের। সো ক্যান্সারের মতো ডিজিজে আমরা চিন্তা করি, আমরা ওইটাকে বলি হচ্ছে মানে কোয়ালিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স। যদি 1 মাসও এক্সপেক্টেড লাইফ একটু বাড়ানো যায়, এইটা মেইন টার্গেট। কিছু টক্সিসিটি, যেমন কোলন ক্যান্সার, ইরিনোটিক্যান ড্রাগটা আছে, এটা দিলেই কেমোথেরাপি পেশেন্টের ডায়রিয়া হবে, এটা সবাই আমরা জানি। রেডিয়েশন দিলেই ডায়রিয়া হবে, রেডিয়েশন দিলেই পরবর্তী 2 দিন ডায়রিয়া হয় পেশেন্টের। বাট আমরা জানি ডায়রিয়া ইজ এ টক্সিসিটি, মানুষের কষ্ট হবে, 10-20 বার বাথরুমে যাবে। কিন্তু ক্যান্সার থেকে বাঁচার জন্য আমরা ওইটাকে মাস্ক করে রাখি যে ওকে ডায়রিয়া হোক, এটা কোনো ব্যাপার না, 2 দিন কষ্ট করবে, বাট সে বাঁচবে। ক্যান্সারকে আমরা মারবো। ওই ক্ষেত্রেগুলোতে টক্সিসিটিটাকে আমরা একটু কনসিডার করি যে ওকে, তাও মিনিমাল টক্সিসিটিটা। আর যদি এমন হয় যে আমি ক্যান্সারের ওষুধ দিলাম, লিভার সেল ডেথ হয়ে যাচ্ছে, এইগুলোকে না, এটা দেওয়া যাবে না।
তো টক্সিসিটি নিয়ে আসলে সেফটি নিয়ে কোম্পানিগুলোর এটা আমাদের প্রোটোকল, মানে এফজিএরই প্রোটোকল, যে এই স্টেপে আমাকে সেফটি ডাটা দেখাতে হবে, ইটস সেফ। কমন যেসব টক্সিসিটি আছে সেটা হচ্ছে না। স্মল অ্যানিমাল থেকে শুরু করে লার্জ অ্যানিমাল, হিউম্যান প্রাইমেটসে যাই, তারপর হচ্ছে হিউম্যানে গিয়ে দেখে যে ওকে ফাইন, ইটস সেফ, তারপরে সেটা পেশেন্টের কাছে সরাসরি প্রেসক্রিপশনে যায়। কিন্তু সেফটি নিয়ে কোনো রকম রুম নাই, মানে স্পেস নাই যে আমরা ওইটাকে ইগনোর করব। ওইটাকে সেফটি হচ্ছে আমাদের ঔষধ গবেষণায় ঔষধ আমরা কিল করি, যেমন কিল মানে হচ্ছে ঔষধ আর সামনে আমরা গবেষণা করবো না, ইনভেস্ট করবো না। অনেক ক্ষেত্রে হয়েছে 10 বছর পরে হিউম্যান ট্রায়ালে দিয়েছি, ক্লিনিক্যাল ট্রায়ালে, ওখানে আমাদের ওষুধটা সামান্য একটা কারণে সেই ভালো ডাটা দিচ্ছে না, সেফটির কারণে। এবং এইটার কারণে উইদাউট এনি এক্সপ্লেনেশন স্টপ, মানে স্টপ, ওই দিনই স্টপ হয়ে যাবে। সারা পৃথিবীতে যে কোনো জায়গায় ট্রায়াল হচ্ছে সব স্টপ, নো মোর ইনভেস্টমেন্ট, নো মোর ওয়ার্ক উইথ দিস ড্রাগ। কারণ এফিকেসি নিয়ে আমরা কাজ করতে পারি, মডিফাই করবো স্ট্রাকচার, এফিকেসি বাড়ানো যেতে পারে, ফার্মাকোকাইনেটিক প্রোফাইল ঠিক করতে পারি, কিন্তু সেফটি ঠিক করা যাবে না। সো ওইটা স্টপ মানে স্টপ। সেফটি নিয়ে কোম্পানিগুলো খুবই সিরিয়াস। আসলে আমাদের এখন তো নন কমিউনিকেবল ডিজিজগুলো খুব বেশি বৃদ্ধি পাচ্ছে, সেটা আমাদের এই দক্ষিণ এশিয়ায় তো আরও অনেক বেশি আক্রান্ত হওয়ার হার বেশি। তো এখন এইগুলো নিয়ে কি আপনাদের গবেষণা চলছে? যেমন আমাদের যে কিছু রোগ আছে যেগুলো প্রতিদিন আমাদের রোগীদেরকে ওষুধ গ্রহণ করতে হয়, রোগীরাও বিরক্ত হয়ে যায়। তো এই ব্যাপারগুলো নিয়ে কি এখন গবেষণা আধুনিক কি অবস্থা? এখন এই যে এইটা আসলে গবেষণায় আছে। ঔষধ কোম্পানির পক্ষ থেকে একটা কথা, সেটা হচ্ছে ঔষধ কোম্পানিগুলো সেখানে ইনভেস্ট করে, যেটা লার্জ নাম্বার অফ পপুলেশনের ডিজিজটা প্রিভ্যালেন্স হচ্ছে, এবং সেখানে যেহেতু ইনভেস্টমেন্ট অনেক বেশি, এখানে একটা ওষুধ মার্কেটে আনতে মিনিমাম 20,000 কোটি থেকে হয়তো 20 লক্ষ কোটিতে চলে যায়, আমাদের বিলিয়নস অফ ডলার্স ইনভেস্টমেন্ট লাগে। এখন ওখানে ওই রিটার্নটা নিয়ে ব্যবসায় এটা তো থাকবেই, কেউ ভলান্টিয়ারি ব্যবসা করে না। দ্বিতীয়ত হচ্ছে লার্জ নাম্বার থাকবে, আমার প্রোডাক্টটা যেন সেল হয়, তার মানে পেশেন্ট পপুলেশন অনেক বেশি, হয়তো একটা রিজিয়নে হচ্ছে, এটা নিয়ে বড় কোম্পানিগুলো খুব একটা ইন্টারেস্টেড হয় না, যে তাহলে তো প্রেসক্রিপশন লিমিটেড হবে। কিন্তু যেটা বললেন সেটা হচ্ছে যে নন কমিউনিকেবল যে ডিজিজগুলো লং টার্ম ওষুধ এভরিডে নিতে হয়, ফর এক্সাম্পল ডায়াবেটিস কন্টিনিউয়াস। এখন এটার জন্য আসছে রিসার্চ, নতুন আসছে যে আমরা একটা ডোজ দিব, এটা কি 3 days কাজ করবে কিনা, হয়তো ইনসুলিন প্রোডাকশন বেড়ে গেল, অথবা যদি টাইপ 1 হয় তাহলে কি ইনসুলিনটাকে আমরা কিছু করতে পারি কিনা, হয়তো অ্যাক্টিভেট করা যাবে কিনা, এরকম হতে পারে। অনেকেরই আছে যে প্যানক্রিয়াসে হয়তো তাদের ওই ইনসুলিন ফর্ম করে না, যে সেলগুলো ফর্ম করে না। এখন বিষয় হচ্ছে যে কোম্পানি কাজ করে, কিন্তু এই ধরনের ডিজিজগুলো এমন এত ভালো সেফ, মেটফর্মিন একটা ড্রাগ, কিংবা বিগোয়ানাইটস গ্রুপে যদি অন্যগুলো বলি, এই এত সেফ ড্রাগ খুঁজে পাওয়া খুব কষ্ট, যার কোনো সাইড ইফেক্ট ওরকম নাই, ডোজের কোনো সমস্যা নাই, ডোজ অনেক বেশি ডোজ দিলেও সে খুবই ভালো মতো খাচ্ছি, কিডনি দিয়ে বের হয়ে যাচ্ছে, কোনো রকম টেনশন নাই। তো এই জন্য এই ড্রাগগুলো লং টার্ম ইউজ করা হচ্ছে। কিন্তু গ্লুকোজ যেহেতু এর নির্ভর করে, এটা কোনো রোগ না, তো ডায়াবেটিস আমি এটাকে ডিজিজ বলি না, এটা তো আসলে ম্যান-মেড হিউম্যান মেড একটা কন্ডিশন। এখন ওষুধ আমি খেলাম 3 দিন, ভালো থাকবে, আমার সব ঠিক আছে, গ্লুকোজ মেটাবলিজম সব ঠিক আছে, কিন্তু আমি গিয়ে রাতের বেলা গিয়ে খেলাম 2টা রাজভোগ, মিষ্টি খেলাম, সুগার নিচ্ছি, চা অনেক মানে মিষ্টি করে দুধ চা খাচ্ছি, আমি ভাত খাচ্ছি অনেক স্টার্চ, যেখান থেকে সুগার হচ্ছে, তাহলে তো শরীরে তো ক্যাপাসিটি আছে ওইটাকে মেটাবলাইজ করার, গ্লুকোজটাকে। তো ওই জন্যে এটা আসলে একটা ডোজ দিয়ে চোখ বন্ধ করে রেখে দিব 1 সপ্তাহ পেশেন্টকে, এটা আপনি পারবেন না। বাট কোম্পানি কাজ করছে যে ওকে লং টার্ম রাখা যায় কিনা, সাপ্রেস করে রাখতে পারি কিনা, বা আমরা এখন দেখছি যে প্যাচের মতো কন্টিনিউয়াস রিলিজ হবে, কন্টিনিউয়াস রিলিজ হবে, শরীরের মধ্যে এক জায়গায় লাগিয়ে রাখবো ইনসুলিন, সেটা স্লোলি যাবে ফর লং টাইম, 1 মাসের মতো থাকবে বা 15 দিন থাকবে। টেকনোলজি নতুন আসছে যে স্কিনের নিচে দিয়ে রাখা সহজে, এখানে অনেক কিছু নির্ভর করে, কস্ট একটা নির্ভর করে। আমাদের দেশে তো একটা মেইন সমস্যা হচ্ছে, কেউ অসুস্থ হলে আমার নিজেকে, আমরা বলি আউট অফ পকেট, মানে পকেট থেকে টাকা বের করতে হয়। কিন্তু উন্নত বিশ্বে ইন্স্যুরেন্স সিস্টেম, সেখানে কেউ অসুস্থ হলে চিন্তা করে না আমার কাছে টাকা আছে কি না, আমি এখন হসপিটালে যাব,
ওখানে হসপিটালে যাব, শুরুতে টাকা নিয়ে চিন্তা নাই, এবং ইন্স্যুরেন্স কারো ভালো থাকলে আসলে খুবই মিনিমাল কস্ট, হয়তো 1 কোটি টাকা বিল হয়েছে, তার হয়তো বিল আসছে মাত্র কয়েক হাজার, মানে সে দিবে মাত্র কয়েক হাজার, কিন্তু বিল তো হয়েছে অনেক। তো সেই তুলনায় আমাদের দেশে আসলে এটা একটা অ্যানাদার অবস্টাকল। ইন্স্যুরেন্স যদি থাকতো তাহলে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো ঘটনা কম হতো, কারণ তখন ওষুধ আপনাকে দিবে না, ওষুধের বিল তো ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে, ইন্স্যুরেন্স কোম্পানি ফার্মেসিকে চার্জ করবে ডাক্তারকে, ওয়াই ইউ প্রেসক্রাইব দিস মেডিকেশন টু দিস গাই, ওর তো এটা লাগবে না, কারণ ওকে তো বিল দিতে হচ্ছে। সো ইটস এ নেটওয়ার্ক, এভরিথিং ইজ এ নেটওয়ার্ক। কেউই যথেচ্ছ ইচ্ছা মতো কাজ করতে পারবে না, সবাইকে রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করবে। ইন্স্যুরেন্স সিস্টেম হওয়াটা অ্যানাদার জরুরি কাজ বাংলাদেশে, যে গরিব মানুষ কিছু হলেই আমরা দেখি আগে টাকা নিয়ে চিন্তা, আমি টাকা ম্যানেজ করব কোথায়। কিন্তু যদি কেউ হেলথ ইন্স্যুরেন্সের আওতায় থাকে তার তো টাকা নিয়ে টেনশন নেই। আমি তো টাকা নিয়ে চিন্তা করি না, আমি অসুস্থ হলাম কি হবে, আমার 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 এখন বাচ্চা হলো আমার, তাহলে আমার এখন এত বিল, আমি কি করব, আমি কার কাছ থেকে টাকা নিব, বা আমার সেভিংস আছে কিনা। আর আমাদের দেশে শেখানো হয় কি, যে মার পেটে যখন বাচ্চা আসছে তখন থেকে সেভিংস করো। সেভিংসই তো লাগবে না, কারণ ইন্স্যুরেন্স আসলে তো ওইটাই তো ফুল কাভারেজ। তাহলে আমি কেন টাকা সেভিং করে ক্লিনিকে যাব? তখন ক্লিনিকগুলো ইচ্ছা মতো কাজ করতে পারবে না। এখন যেমন গেলেই সবাই অভিযোগ করে নর্মাল ডেলিভারি হয় না, সি সেকশন। তাহলে ক্লিনিক করতে গেলে তখন ইন্স্যুরেন্স কোম্পানি জিজ্ঞাসা করবে, এর তো প্রয়োজন ছিল না, তুমি কেন সি সেকশন করেছো? তখন ওরা বন্ধ হয়ে যাবে। সো হোল কান্ট্রি যদি এটা নিয়ে চিন্তা করে, ভালো কোনো কোম্পানি এগিয়ে আসে, এবং যেহেতু আমাদের দেশে ইন্স্যুরেন্সটা একটু টাফ হবে এই কারণে সবাই তো এমপ্লয়েড না, এমপ্লয়েড না হলে তারা ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করবে না রেগুলার, তাদেরকে আনা, ম্যাস পপুলেশনকে আনা হবে একটা চ্যালেঞ্জ। কিন্তু যদি বোঝানো যায় মানুষকে যে এটা সুবিধাটা কী, এটার অনেক সুবিধা, ফিনান্সিয়াল সুবিধা, স্বাস্থ্য ভালো থাকবে, সব কিছু মনিটরিংয়ের আওতায় থাকবে। তো হেলথ ইন্স্যুরেন্সটাও দেশে হলে কোনো দিন ইন ফিউচার আমি হোপফুল কখনো গভর্নমেন্ট এগিয়ে এসে বা কোনো প্রাইভেট কোম্পানি পলিসিগুলো আনলে আমরা অন্তত সেফ কিছু। আসলে দীর্ঘমেয়াদী ওষুধগুলোর ক্ষেত্রে আমরা তো ডাক্তাররা রোগীদেরকে পরামর্শ দিই যে আপনি এটা মনিটরিং করেন, কারণ অনেক সময় তার কিডনিটা দেখা লাগে, তার লিভারটা দেখা লাগে, তো রোগীরা কিন্তু এই ব্যাপারে খুবই অসচেতন থাকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয়, কি পরামর্শ থাকবে? এটা অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে এইটা আসলে আমি কি বলবো, মানে ডায়াগনোসিস যদি আমরা না করি তাহলে একজন ডাক্তার সে যত বড় এক্সপার্টই হোক, তার কাছে তো ম্যাগনিফাইং গ্লাস নাই যে শরীরের বডিতে ঢুকে বলে দিবে যে হ্যাঁ আমি দেখে ফেলছি, ওকে ফাইন। না, ডায়াগনোসিস দেখা গেল করার পরেও আবার যখন দীর্ঘমেয়াদী ওষুধগুলো গ্রহণ করে, আমরা তো বলি যে আপনি টেস্ট করে তারপরে আসেন, পর আপনি নিজে একটু পরীক্ষা করে দেখেন। এটা কিন্তু রোগীরা খুব অবহেলা করে। এটাই আমি বলছি যে ভালো চেয়ে খারাপ হয়ে যায় অনেক সময়। ফলো আপটা অনেকে অপছন্দ করে, যে ফলো আপ করতে বললো আবার আমাকে যেতে হবে, আবার টেস্ট কেন করব। হয়তো অনেকে করছেন এক বছর সে চেক করে না, এসে ওষুধ খাচ্ছে, তার গ্লুকোজ কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, তার হার্টের প্রেশার হয়তো ঠিক হয়ে গেছে, সে এখনো প্রতিদিন অ্যামলোডিপিন খাচ্ছে, অনেক সময় এতে লো প্রেশার হয়ে যাচ্ছে। অনেকে এই যে অ্যাসিডিটির ওষুধ খাচ্ছে কন্টিনিউয়াস, বুঝতে পারছে না তার হয়তো পিএইচ কমে গেছে, হজম ভালো হচ্ছে না, তার হয়তো অন্য আরও সমস্যা, হজম ভালো হচ্ছে না, ঘুম হচ্ছে না, নিউরোলজিক্যাল সমস্যা হচ্ছে, কিন্তু সে এভরিডে এসে ওমিপ্রাজল খাচ্ছে, প্যান্টোপ্রাজল খাচ্ছে বা রাবিপ্রাজল খাচ্ছে, তার হয়তো প্রয়োজনই নাই এইটার জন্য আমি মনে করি সবই সচেতনতার অভাব। মানুষের স্বাস্থ্য বিষয়ে আসলে সচেতন করতে হবে। বিদেশে এমন একটা প্র্যাকটিস, ডাক্তারের কথা পেশেন্ট কখনো চোখ বন্ধ করে শুনে না, ডাক্তারের এখানে দায়িত্ব। ওখানে যখন আমি পড়েছি মেডিকেল স্কুলে, আবার যখন পড়িয়েছি, আমি যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম ওখানে, আমাদের একটা কোর্স ছিল, নাম ছিল মেডিকেল হিউম্যানিটিস। এইটার মেইন ব্যাপারটাই যে আমি কিভাবে পেশেন্টের সাথে কথা বলবো, পেশেন্টের কি কথা আমার কাছে আসবে, আমি কিভাবে রেসপন্স করব। তো আমাদের এখানে একটা কাজ হচ্ছে যে পেশেন্টদেরকে কাউন্সেলিং বেশি, যে সে হয়তো বুঝতে পারছে না, তাকে যদি বুঝিয়ে বলি যে এই কারণে আপনি করবেন, না করলে আপনার ক্ষতি হয়ে যাবে, তখন হয়তো বুঝবে। তো আমাদের দেশে আসলে সময়ের অভাব, ডাক্তার অনেক কম, পেশেন্ট নাম্বার বেশি, যে কারণে হয়তো এরকম প্ল্যান্ড কোনো কিছু হয় না। বাট অ্যাজ অ্যান এক্সপার্ট আমি বলবো যে এটা অবশ্যই ফলো আপে থাকা সবসময় জরুরি। ফলো আপে না থাকলে তো আমি বুঝতেই পারবো না আমার শারীরিক অবস্থা কেমন। আমি একটা গাড়ি চড়লেও তো আমাকে
কয়েক মাস পর পর গিয়ে সার্ভিস করা লাগে যে সব ঠিক আছে কিনা। একটা না মেশিন স্টার্ট দিয়ে রাখলে তো সেই মেশিন যাবে না বেশি দিন। তো এই জন্য এদের পেশেন্টদেরকে আমি বলবো, যারা হয়তো কখনো ভিডিও দেখবে এটা, যে আপনারা ডাক্তারের কাছে যান, ফলো আপ করেন, কোনো কিছু হয়েছে, সুস্থ হয়েছেন, তাও একবার গিয়ে কথা বলেন যে হ্যাঁ আমি ঠিক আছি, এখন কি আর কিছু করা লাগবে কিনা। একজন অভিজ্ঞ ডাক্তার সে বলে দিবে যে না ইটস ওকে, আপনি একদম সুস্থ, কিছু করেন না আপাতত। বাট হ্যাঁ প্লিজ যান, নিজে নিজে করতে যায়েন না, তাহলে হয়তো বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এইটা আসলে আমাদের দেশে খুব বেশি অভাব, এই ফলো আপ ব্যাপারটা হয়তো অনেকে এড়িয়ে যায়। আমি আবার কেন যাব, আমি সুস্থ হয়ে যাবো না, এই কন্টিনিউয়াস খাবো শুধু ওষুধ, যেটা স্টপ করা উচিত। ধন্যবাদ। আসলে আপনার কাছ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলাম। আসলে আমি তো জানি যে আপনি দেশের মানুষের জন্য বেশ কিছু সামাজিকমূলক কল্যাণমূলক কাজের সাথেও জড়িত। আসলে এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনার কি কোনো পরিকল্পনা আছে? ধন্যবাদ। হ্যাঁ, আমি কিছু আসলে এরকম প্ল্যান আছে বা করতে চেয়েছি, কিন্তু এটা একটা খুব বড় মানে পরিসরের ব্যাপার। একার পক্ষে আমি দেখলাম যে আসলে কোনো কিছু সম্ভব না। তবে আমি খুব আগ্রহী, মানুষজন যখন কথা বলে, কোথাও যদি কোনো ক্যাম্পেইন করতে হয় ছোট স্কেলে আমাদের মতো মানুষদের জন্য সম্ভব। এছাড়া পলিসি চেঞ্জ করা, লার্জ স্কেল কান্ট্রি ওয়াইজ কিছু করা, এটা একার থেকে করাটা খুবই কঠিন হয়ে যায়। যেটা আপনি ডাক্তার, আপনিও জানেন, এগুলো আপনারা খুবই ওয়েল ট্রেন্ড, কিন্তু যখন মানে অ্যাপ্লাই করতে যান হয়তো অনেক কিছু পসিবল হয়ে ওঠে না। তো আমি বলবো, আমি যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে কাজ করেছি পাবলিক সেক্টর অ্যাডভাইজার হিসেবে, আমাদের 1 নম্বর থিম ছিল যে পলিটিক্যাল। আমি যখন ওই জাতিসংঘের ওই হেলথ কনফারেন্সে গেলাম, কি আমি দেখলাম যে 1 নম্বর ইনিশিয়েটিভ হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। আমি অবাক হয়েছিলাম, প্রথমবার ওইটা আমার লাইফে ছিল 2019 সালে। তো আমি মনে করলাম যে আমরা এসেছি ইউনাইটেড নেশনের মানে কনফারেন্সে, মিটিংয়ে, যেখানে প্রচুর দেশের মিনিস্টারগুলো আছে, পলিসি মেকাররা আছে। এই রোগ এখানে আবার কেন মানে পলিটিক্যাল কমিটমেন্ট কেন হবে? তখন আমি দেখলাম যে আসলে যখন বক্তব্যগুলো শুনলাম, এক্সপার্টদের সাথে কথা বললাম, দেখলাম আসলেই এই যে রাজনৈতিক মানে যে কমিটমেন্ট, আমরা যদি ওইটা যদি একটা দেশে ইমপ্লিমেন্ট হয়, না হয়, অবস্টাকলগুলো তারা সরাতে পারে ইজিলি। যদি ইমপ্লিমেন্ট হয় যে কালকে থেকে অ্যান্টিবায়োটিক উইদাউট প্রেসক্রিপশনে বিক্রি হবে না। এখন মনিটরিং সিস্টেমটা যদি ডেভেলপ করতে পারি যে ওকে এই ফার্মেসি বা এই কোম্পানি এতগুলো বিক্রি করলো, প্রেসক্রিপশন হয়েছে আজকে 1 লক্ষ, কিন্তু আমার ওষুধ মার্কেটে 1,20,000 নাই হয়ে গেছে, আমি তো জানবো 20,000 ওষুধ তাহলে মিসিং, উইদাউট প্রেসক্রিপশন হয়ে গেছে। এরকম কখনো যদি মানে ইনিশিয়েটিভগুলো নেয় গভর্নমেন্ট বা পলিটিক্যাল যারা লিডার আছে, তাহলে আমার মনে হয় এগুলো সম্ভব। আমি অনেক কিছু করতে চাই হেলথ পলিসিতে, দেশে সচেতনতা, ঔষধের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আমার খুব প্ল্যান আছে। দেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরে কাজ করা, যে আমাদের দেশে একটা কোম্পানিরও নিজস্ব ঔষধ নাই। বাংলাদেশ, আমি যে বললাম একটু প্রাউডলি, এবং হয়তো অনেকে জানে না, বাংলাদেশ এত দেশে এক্সপোর্ট করে, ওষুধ রপ্তানি করে, এবং আমাদের দেশে গার্মেন্টস নাম্বার 1 রেভিনিউ আর্নার প্রোডাক্ট, সেকেন্ড রেভিনিউ আর্নার প্রোডাক্ট হচ্ছে মেডিসিন। এটা হয়তো অনেকে জানে না। এত বড় মার্কেট আমাদের, প্রায় $6 বিলিয়ন মার্কেট, না সরি 6,000 কোটি টাকার মার্কেট সম্ভবত এখন এক্সপোর্টের। কিন্তু এই মার্কেটে আমাদের দেশের, বাংলাদেশের কোনো কোম্পানির নিজেদের একটা ঔষধ নাই। এটা আমাদের জন্যে অ্যালার্মিং। আমরা কেন ইনভেস্টে যাব না? 10 বছর ইনভেস্ট করব, তারপরে বড় বড় কোম্পানি আছে, তারা একটা বাজেট রাখবে যে ওকে আমরা ইনভেস্টে যাব ফর নিউ ড্রাগ, নতুন ওষুধ, আমাদের ড্রাগ আমি পেটেন্ট করব। অন্য অনেক দেশের আছে, ভিয়েতনাম করছে, চায়না তো বলা যাবে না আসলে, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, অসংখ্য ওষুধ আছে ওদের নিজেদের। আমাদের কোনো কোম্পানির আজ পর্যন্ত ওষুধ নাই। এটা আমাদের জন্য অ্যালার্মিং। আমি এদেরকে বলতে চাই, সবসময় আমি এই যে ঢাকা যাচ্ছি, অনেকের সাথে মিটিং আছে যারা ওষুধ ইন্ডাস্ট্রির সাথে জড়িত টপ লেভেলে, আমি সবাইকে একটা কথা ইন্সপায়ার করার চেষ্টা করছি, আপনারা আসেন, আপনারা রিসার্চ ইনভেস্টমেন্টে আসেন, নিজেদের একটা প্রোডাক্ট নেন, নিজেদের দেশের একটা ঔষধ হবে, আপনার নিজের ঔষধ হবে, সেটার
প্রফিট মার্জিন, ইটস এ হিউজ। ফর 20 ইয়ার্স আপনি ওষুধ বিক্রি করবেন, সারা পৃথিবীতে আপনার রয়্যালিটি পাবেন। অন্যান্য কোম্পানি বিলিয়ন ডলারে সেল করে একটা ওষুধ, মাল্টি বিলিয়ন, হয়তো $20 বিলিয়ন, কিন্তু আমাদের দেশের পুরো মার্কেটই হচ্ছে মাত্র 6,000 কোটির। কিন্তু একটা ওষুধ বানাতে পারলে সে পৃথিবী থেকে এরকম বিলিয়নস অফ ডলার নিয়ে আসতে পারবে। তো আমাদের দেশে আসলেই এগুলো নিয়ে কাজ করা উচিত। আমি খুবই, যেখানেই কথা বলি, যাদের সাথেই বসার সুযোগ হয়, সেখানেই বলছি যে আমাদের দেশের এখন টাইম টু ইনভেস্ট ইন নিউ ড্রাগ রিসার্চ। এখন আর ওই জেনেরিক ম্যানুফ্যাকচারিং করে এটা ভালো, স্বয়ংসম্পূর্ণ হওয়া উচিত। যেমন মালয়েশিয়ার মতো কান্ট্রিরাও স্বয়ংসম্পূর্ণ না, অস্ট্রেলিয়ারও স্বয়ংসম্পূর্ণ না। অনেকে বাংলাদেশ থেকে ওষুধ নেয়, ফিলিপিন্স বাংলাদেশ থেকে ওষুধ নেয়, এরা উন্নত দেশ, মানে আমাদের থেকে অন্তত ভালো ইকোনমি। কিন্তু এদের আবার R&D চালু হয়ে গেছে, মানে নিজেদের ওষুধ ডেভেলপমেন্ট করছে। আমাদের দেশে ওষুধ নেই। আমাদের দেশের কোম্পানিগুলো চলে কেমন, আমার কোম্পানি, আপনার কোম্পানি বিদেশে যেগুলো আজকে বানাচ্ছে, অ্যাপ্রুভাল নিচ্ছে, সেটা এখানে জাস্ট ফর্মুলেশন করে ট্যাবলেট ক্যাপসুল ইনজেকশন বানিয়ে দিচ্ছে ফর্মুলেশনে, বাট নিজেদের না। তো এইগুলো আসলে নিয়ে আমার খুব কাজ করার ইচ্ছা বাংলাদেশে, এই জায়গাটাতে ওষুধ নিয়ে। জি, ধন্যবাদ। আমরাও আশা রাখি আমাদের বাংলাদেশে ওষুধ শিল্প যেমন প্রোডাকশনে অনেক বেশি এগিয়ে গেছে, তারা রিসার্চেও সামনে এগিয়ে যাবে। তো ডক্টর মাসুদ পারভেজ, আপনি আমাদেরকে আজকে সময় দিলেন, আপনার কাছ থেকে আমরা অনেক বেশি তথ্য পেলাম। আপনি দেশের বাইরে থাকার পরেও আমাদের দেশের ওষুধ শিল্প এবং ওষুধের ব্যবস্থাপনা নিয়ে অনেক বেশি চিন্তা করেন, এজন্য আমরা আবারও আপনাকে সাধুবাদ জানাচ্ছি। আপনার সাথে আবার হয়তো আমাদের বসা হবে, কথা হবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং এই অনুষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানের সাথে থেকে নিশ্চয়ই অনেক বেশি তথ্যবহুল একটা অনুষ্ঠান আপনারা দেখতে পারলেন। সামনে আমাদের সময় স্বাস্থ্য কথনে আরও অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।